আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। কি বলবো, দুঃখের কথা, কারণ কালকে রাতে বৃষ্টির কারণে কালকে সারাদিন কারেন্ট ছিল না। সেই জন্য যে আমাদের পুরাতন গল্পগুলা যেগুলো রানিং আছে ওইগুলা তেমন দিতে পারি নাই, তার জন্য সরি। আর কালকে নতুন গল্পের কিছু পার্ট এডিট করে রাখছিলাম, ফোনেও তেমন চার্জ ছিল না। কারেন্ট আসার কারণে মানে মাঝে মাঝে আসার কারণে কয়েক পার্সেন্ট চার্জ উঠছিল, সেজন্য ওইগুলা এডিট করে রাখছিলাম। তারপরে সন্ধ্যার দিক দিয়ে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে যা বুঝলাম, মানে আমি আপনাদেরকে বলি যে আমার ভয়েস দেওয়া হয় এআই দিয়ে। এখন আপনারা যদি শুনতে ইচ্ছা পোষণ করেন তাহলে শুনতে পারেন, কারণ আমি গল্পগুলো আগে পোস্ট করি। যারা অন্যান্য যে ইউটিউবার আছে তাদের থেকে অনেক আগে গল্প দেওয়ার চেষ্টা করি। এখন আমার এআই দিয়ে ভয়েস দেওয়ার কারণ আপনারা সকলেই জানেন, আমি আগের ভিডিওতে বলছি, কারণ আমার তেমন ভালো স্পেস নাই, মানে ভালো রুম নেই, যে কারণে এই গল্পগুলোর ভয়েস দেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, সেজন্য আমি এআই দিয়ে ভয়েস দিই। এখন আপনাদের অনেকেরই কথা যে এটা কোনো ভয়েস হলো, কিছুই বলবো না ভাইয়া, মানে এ বিষয় নিয়ে আমি কিছুই বলতে চাই না। যাদের যেরকম বলার ইচ্ছা তারা সেরকম বলতে পারেন, আর যাদের গল্প শোনার ইচ্ছা তারা শুনতে পারেন। আমার চ্যানেলে সবসময় গল্প আপলোড হবে, চেষ্টা করব আমার নিজের ভয়েস দেওয়ার জন্য, যাতে আপনারা ভালোভাবে শুনতে পারেন। সেটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে, যেমন 1K সাবস্ক্রাইবার হলে, মনিটাইজেশন অন হলে কিছু একটা ব্যবস্থা করা যাইতে পারে। তাছাড়া আমার হাতে তেমন কোনো ব্যবস্থার ওয়ে নেই যে আমি নিজে ভয়েস দেব। আর যখন আমি ভয়েস দেব তখন আপনারা আমার চ্যানেলে 2-3টা করে গল্প দেখবেন না, কারণ তখন একটা গল্পে ভয়েস দিতেই নিম্নে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে। সেজন্য আর আমি নিজে ভয়েস দেওয়ার তেমন চেষ্টা করি না। ভয়েস দিতে গেলে আমার নিম্নপক্ষে আধা ঘন্টার একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে নিম্নপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কারণ এক এক সময় এক একজনের শব্দ এবং নয়েজ দেখতে পাচ্ছেন। এখন যে ভয়েসটা দিচ্ছি সেখানেও শব্দ হচ্ছে, বিভিন্ন কথা বা বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে। আর যদি আপনারা বিভিন্ন গল্প শোনেন তাহলে এরকম শব্দ হলে তো গল্পে আর তেমন ফিল আসে না, তাই বুঝে নিতে পারেন কি বলতে চাইতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। এখন আপনারা গল্পটা বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে। আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না। ইসি, কি ব্যাপার, আপনি এখানে? ভ্রুকুচকে এই রে, কি বলি এখন? সত্যিটা তো বলা যাবেই না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কিভাবে তার নেই ঠিক। ইসি, কি হলো, বোবা নাকি? আমি বোবা হতে যাব কেন? ইসি, তাহলে আনস কোথায়? আপনি এত সকালে এখানে কি করেন? জব আকারকো বাবা বেঁচে গেছে, দেখতে পাইনি আমি কোথা থেকে বেরিয়েছি। আমি ভাড়া দেওয়ার এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি, যে তা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখের মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। বুঝতে পারছি কাল সারা রাত ইসি আদির রুমেই ছিল, চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে, তার মানে কাল অনেক কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ায়। আমি, হ্যালো রাতুল। রাতুল, জি স্যার। শুনো, আমি একজনের নাম আর ঠিকানা তোমাকে মেইল করছি, দেখো। তার পুরো ডিটেলস আমার চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। রাতুল, ওকে স্যার। বলেই ফোন রেখে ফ্রেশ হতে চলে যায়। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পিছন থেকে আমাকে ডাক দেই। তাকিয়ে দেখি সবাই আছে এখানে আন্ডারস্কোর। মা, তুমি অফিস যাচ্ছ? আমি, হুম। কেন, কিছু বলবেন? মা, তোমাকে ধন্যবাদ বাবা। আমি, কেন বাবা? কাল আমাদের কথাটা রাখার জন্য। আমি, ও আচ্ছা, ঠিক আছে। মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি। পিছন থেকে ভাবি বললেন, আন্ডারস্কোর, তা ভাই আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও, ক্ষতি কি তাতে? ভাইয়া, হ্যাঁ, তা তো ঠিকই বলেছে। তুমি আমাদের বাসায় থাকা, আর রোজই দেখি তুমি বাইরের রেস্টুরেন্টে খাবার খাও, এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয়? বাহ বাহ, বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলছি। আমি, না, কোনো সমস্যা নেই। মা, তাহলে বাবা খাবারটা খেয়ে যাও, আমি পরের বার থেকে খাবো, আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি। বলেই বেরিয়ে যাব।
দেখলাম আমার আগেই বেরিয়ে গেছে ইসি, সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম। অফিসে ঢোকার পরপরই ম্যানেজারের রুমে ডাক পড়ে যাই। সালাম হসন্ত ম্যানেজার আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে ওই দিনের খবরটা পাওয়ার পর ছুটি বাতিল করে অফিসে ফিরে আসছে। আমি স্যার আসবো। ম্যানেজার আয় আয়। আমি ভেতরে ঢুকে গেলাম। ম্যানেজার আমার কাঁধে হাত রেখে বলল, রাজ, আমি দুঃখিত ভাই, সেদিন না জেনে তোর উপর দোষারোপ করছিলাম। ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে। আমায় তুই মাফ করে দিস কেমন? আমি কি বলছেন স্যার, মানুষ মাত্রই ভুল, আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এই সব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম। তবে খুব চিন্তা হচ্ছে, কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম। তাহলে ম্যানেজার কাকে ধরেছে বলল? অগ্নি ফোন দিয়ে দেখে নেই। কিন্তু আশ্চর্য, অগ্নি ফোন তুলছে না। 3বার কল দেওয়ার পর ফোন সুইচ অফ বলছে। এবার টেনশন হতে লাগলো। আজকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল, সে বেরোবার সময় দেখেছে। রাতুলের নাম্বার পর্যন্ত বন্ধ। নীরবকে ফোন দিলাম। আমি হ্যালো নীরব। নীরব হ্যালো শির। আমি কোথায়, তুমি? নীরব স্যার, আমি তো একটা দরকারে বাইরে বেরিয়েছি। আমি রাতুল আর অগ্নি কোথায়? নীরব স্যার, ওরা বাসায় আছে। আমি তুমি শিওর? নীরব হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? আমি তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। নীরব সরি স্যার, বলতে ভুলে গেছি স্যার, ইলেকট্রনিক্স কিছু সমস্যার কারণে ওদের দুজনে ফোনে এই সমস্যা হয়েছে। আমি এর জন্যই বাইরে এসছি জিনিসপত্র নেওয়ার জন্য। আমি থঙ্কবড। ঠিক আছে, তুমি সাবধানে বাসায় যেও। বলেই ফোন কেটে দেই। কিছুটা নিশ্চিত লাগছে এখন। ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কপালে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছি, আর তখন কেউ দরজায় নক করছে। আন্ডারস্কোর। স্যার আসবো। আমি এসো। রমিজ স্যার, আপনার কফি। আমি হুম রাখো। সে কফি রেখে বেরিয়ে যাবে তখন আমি দাঁড়াও। আমার কথাটাই সে চমকে যায়। চেয়ারের দিকে ইশারা করে বললাম বসো এখানে, বলে আমি দরজাটা লক করে দিলাম। আমি রমিজ, দেখো আমি ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমার মতোই একজন মানুষ। সেদিন তুমি কিছু বলতে চাইছিলে, দুর্ভাগ্য আমি শুনতে পারিনি। এখন বল প্লিজ, তুমি কি জান? রমিজ স্যার, আমি মেলা বছর এই অফিসে পিয়নের কাম করি। কই এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে কই আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন চাই নাই। আমি হুম নির্ভয় বল। রমিজ স্যার, এই অফিসটা একটা দেওয়াল মাত্র, যার উপরে অনেক অনৈতিক কাজ চলে। কথাটা সে ভয় ভয় এক প্রকার মুখ ফসকে বলে ফেললো, তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে, ভাবছে আমি হয়তো সেই দলেরই কেউ। আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম। সে আবার বলা শুরু করলো, আন্ডারস্কোর স্যার, আপনি জানেন কি না জানি না, তবে এই অফিসের বস কিন্তু রাইসুল আহমেদ, ম্যানেজারের নাম। নন স্যার। আমি কি বলছো কি তুমি? অবাক হওয়ার অভিনয়। তাহলে কে? আমি তো রাইসুল সাহেবকে বস ভাবি। রমিজ না স্যার, রাইসুল সাহেব বস না, উনি ম্যানেজার। ওই বসরে কেউ চিনে না, কোনো দিন কেউ দেখে অহ নাই। রাইসুল সাহেব সব পরিচালনা করেন। তুমি এসব কি করে জানো? রমিজ সাহেব দেওয়ালের অহ কাছে, আর আমি তো মানুষ, সারাদিন অফিসে কাম করি। আমি তার মানে তুমি আড়ি পেতে লোকের কথা শুনো, তাই তো? কথাটা শুনে রমিজ কিছুটা ভরকে গেল। রমিজ শুকনো একটা ডোক দিলে বলল, না না সাবধানা। আমি তাহলে কি? রমিজ স্যার, কিছু কিছু কথা আসতে যেতে নিজে থেকেই কানে চলে আসে, তাতে আমার কি করার আছে আপনিই বলেন স্যার। আমি আর কি জানো বল? সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করে ভুল করে ফেলেছে, তাই কাচুমুচু হয়ে বলল, আমি আর কিছু জানি না সাব। দেখো আমি জানি তুমি অনেক কিছু জানো, কিন্তু এখন যদি না বল তাহলে তোমার এত শোনের কথা সব রেকর্ড করা আছে, সব ম্যানেজারকে শুনিয়ে দেব। ডেভিল হাসি দিয়ে বললাম, রমিজ সব স্যার বিশ্বাস করেন আমারে, আমি কিচ্ছু জানি না। পেটের দায় কাজ করি এই আর কি। আমি বুঝছি তুমি আর কিছু বলবে না, যাও, যা বলার আমি ম্যানেজারকেই বলবো। রমিজ, আপনার পায়ে পড়ি সাব, আল্লাহর দোহাই লাগে সাব, কিছু কইেন না সাব, তাইলে আমারে জানে মায়েরা দিব। সাব বাঁচান আমারে সাব। আমি রমিজকে উঠানোর সাথে সাথেই কেউ দরজায় নক করলো। মেজাজটা ঠিক 440 ভোল্টেজ হয়ে গেল। কোন শালার আপনি? আসুন আসুন। ইসি বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি কেন? ইসি না দেখে মনে হলো। আমি সব সময় নিজের ভাবনাটাকে ঠিক ভাবাটাও কিন্তু ভুল মিস। ইশিতা জামান। ও আচ্ছা, নাইছন এইম। ইসি, আপনার সাথে গল্প করতে আসিনি। আমি কখন বললাম? ইসি, ফাইলগুলো নিন। এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস? ইসি, সেটা আমি কখন বললাম? দেখুন মিস ইশিতা, আপনি কিন্তু রীতিমতো তর্ক করছেন। ইসি, আই এম সরি স্যার। ইটস ওকে।
ইসি ফাইলগুলো আপনার ছিল পরশু বলে আমার ফাইলের সাথে চলে যায়, তাই আমি কমপ্লিট করে রেখে দেয়। কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত শাস্তি কথাটা আসলে অনেকটা সত্যি। আই এম সো সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইসি এস ওকে অ্যান্ড ডাব্লিউএলসি বলে সে বেরিয়ে যায়। আমিও টেবিলে ফাইল দুটো রেখে মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি। আমার বুঝার বাকি নেই মিস ঈশিতা জামান, আপনি কেন আগ বাড়িয়ে কারো সাহায্য করতে এসেছেন? তবে তোর ধারণা ভুল ইসি, তুই হয়তো ভাবছিস আমিও এসবের 2 নম্বরই কাজের সাথে জড়িত। খুব শিগগিরই তোকে সত্যিটা জানাবো আমি, বলি একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক আউট করে রেখে দেয়। ক্রিং ক্রিং। আমি হ্যালো হ্যালো শির, কেমন আছেন? আমি ভালো, তুমি? আসছি ভালো। আমি খবর কি বল? খবর তো তেমন কিছু নেই স্যার, শহরের সব বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খোঁজ নিয়ে দেখেছি, এর মধ্যে কাউকেই খোয়া তুলসী পাতা পাইনি স্যার। তবে আরসি এর কোনো হদিসও মিলেনি। আমি হাল ছেড়ো না, খোঁজ চালাও, কেউ না কেউ তো হবে এদের মধ্যে। ওকে স্যার। আমি নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ কর, অল দি বেস্ট। বলেই ফোন রেখে নিজেও কম্পিউটার অন করে কাজে লেগে পড়ি। আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে। আমি হ্যালো অবনি জি স্যার, কেমন আছেন? আমি ভালো, তুমি ঠিক আছো? তোমার ফোনে কি হয়েছিল? অবনি জি স্যার, আমি ঠিক আছি। ফোনটায় একটু সমস্যা হয়ে গেছিল স্যার। আমি এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গেছিলাম ভাবতে পারবে না। যাই হোক, যা বলছিলাম শুনো। অবনি ওকে শির, ইউ ডোন্ট কি ওয়ারি, আই ওয়েল রেডি ফর এনি টাইম। আমি গুড অ্যান্ড বেস্ট লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে এক হসন্ত সটরা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্কি কাজেও দ্বিধা বোধ করে না এক মুহূর্তের জন্য। অগ্নির সাথে কথা শেষ করেই দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম, রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বেরিয়ে যাব ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম। ম্যানেজার, কোথায় যাচ্ছিস রাজ? বড় ভাই বলায় শালা মাথায় চড়ে বসেছে দেখছি। আমি আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, মাথাটা তখন থেকে জিমুজিম করছে, তাই আপনার রুম কারই যাচ্ছিলাম এটা বলতে যে আজ বাড়ি চলে যায়। ম্যানেজার, ও আচ্ছা ঠিক আছে, যা রেস্ট নে, আজ তোর ছুটি। আমি ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ বলেই চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরলো, আর আমি ছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দেবিল হাসি হাসলাম। বেচারা বুঝতে পারছে কার উপর এত ভরসা করছে। বাসায় বলছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের 4জনকেও জানিয়ে দিলাম সব কিছু, তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে গেল। আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইসি ছাড়া কেউ নয়, তাও ভাবতে পারি না। যতই হোক সেও তো কজন প্রশাসনের লোকার উচ্চ পদস্থ অবস্থাতেই আছে, তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানেমন তোমার আদিও কিন্তু কম যায় না। যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো, এখন নিজের কাজে মন দেই। রাত এখন 12টা বাজার কিছুটা বাকি। ফোন দিলাম অগ্নিকে। আমি হ্যালো অগ্নি হ্যালো শির, আমি আর ইউ রেডি? অগ্নি ইয়েস শির, আই এম রেডি। আমি ওকে বেরুও, আমি আসছি।